রাত দ্বিপ্রহর। জমিদার বাড়ির সবচেয়ে পুরনো এবং গোপন প্রকোষ্ঠে এক অশুভ যজ্ঞের প্রস্তুতি সম্পন্ন। ঘরের দেওয়ালে টাঙানো মশালগুলো থেকে চুইয়ে পড়ছে তপ্ত তেলের ধারা। আগুনের শিখাগুলো অদ্ভুতভাবে কাঁপছে। ঘরের মেঝেতে আঁকা রয়েছে নরমুণ্ড আর হাড়ের সংমিশ্রণে এক জটিল যান্ত্রিক মণ্ডল। সেই মণ্ডলের মাঝখানে বসে আছেন এক নারী। তার অবিন্যস্ত জট পাকানো চুলগুলো মেঝেতে সাপের মতো ছড়িয়ে আছে। নারীর মুখটা দেখা যায় না, শুধু তার কাঁধের কাঁপুনি আর অস্ফুট গোঙানি জানান দিচ্ছে যে তিনি কোনো এক গভীর ঘোরের মধ্যে আছেন। তার সামনে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর মূর্তি। আপাদমস্তক কুচকুচে কালো আলখাল্লায় ঢাকা সেই ছায়া মানবী। উঢৌল বক্ষ, সুললিত কাঁচুলি, হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর নখগুলো যেন ধারালো খুর। সে এক হাতে ধরে আছে একটা প্রাচীন তামাটে রঙের দণ্ড, আর অন্য হাতে একটি মাটির পাত্র, যাতে টকবক করে ফুটছে এক কালচে তরল। কালো পোশাকের সেই মূর্তিটি কর্কশ গম্ভীর স্বরে বলল, সময় এসেছে। বংশের জন্যে যে আশীর্বাদ তুই চেয়েছিলি, তার পরিবর্তে যেটা দেওয়ার প্রতিশ্রুতি করেছিলি, তা তোকে দিতেই হবে আজ। ভ্রূণ খাকি পিশাচিনীকে পূর্ণরূপে জাগাতে হলে এই কাজ তোকে করতেই হবে। সেই নারী ধীর গতিতে মুখ তুললেন। তার চোয়াল কোনো এক গভীর সংকল্পে শক্ত। আমি তৈরি। এই বাড়ির সম্পদ আর আভিজাত্য যেন কোনোদিনও ম্লান না হয়। আমার সন্তানেরা যেন চিরকাল রাজত্ব করে। তার জন্য যা প্রয়োজন আমি তাই করব। কালো পোশাকের সেই মূর্তি এবার যজ্ঞকুণ্ডে এক মুঠো কালো তিল আর মানুষের হাড়ের গুঁড়ো ছুঁড়ে দিল। মুহূর্তের মধ্যে আগুনটা নীল হয়ে জ্বলে উঠল। ঘরটা ভরে উঠল একটা মাংস পচা উৎকট গন্ধে। রহস্যময়ী এবার সেই মাটির পাত্র থেকে ফুটন্ত তরলটুকু যজ্ঞকুণ্ডে ঢালল। মুহূর্তে দেওয়ালের ছায়াগুলো যেন জ্যান্ত হয়ে উঠল। তার পিছন থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা ছায়া মূর্তি। তার হাত নেই, পা নেই, কেবল এক বিশাল মুখ, আর সেই মুখে সার সার করাত সদৃশ দাঁত। তোর পেটের ভেতরে যে নতুন প্রাণ ধুকপুক করছে, তাকে কি তুই আমার হাতে সঁপে দিবি? হ্যাঁ, বিনিময়ে পাবি অঢেল সম্পদ আর অনন্ত প্রতিপত্তি। দিবি? হ্যাঁ হ্যাঁ দিবি। সেই নারী তখন হিতাহিত জ্ঞান হারিয়েছে। তিনি লালসার বশবর্তী হয়ে মাথা নেড়ে সম্মতি দিলেন এই ভীষণ কাজে। একটা ধারালো ছুরি দিয়ে সামনে বসে থাকা নারী হাতের তালু চিড়ে সেই রক্ত যজ্ঞ বেদিতে উৎসর্গ করল। যজ্ঞের আগুন ছটফট করতে করতে সেই নারী শরীরের চারপাশ ঘিরে ফেলল। আগুনের লেলিহান শিখা তার শরীরের কোনো ক্ষতি করল না ঠিকই, কিন্তু তার ছায়াটাকে যেন গিলে খেল। পিশাচিনী এবার সেই নারীর চুলের গোছা ধরে তাকে টেনে যজ্ঞকুণ্ডের একেবারে কিনারে নিয়ে এলো। তবে শুনে রাখ, আজ থেকে এই বাড়ি হবে আমার আশ্রয়স্থল। প্রতি রাতের অন্ধকারে আমি জেগে থাকব, আর যেদিন এই বাড়ির কেউ আমার অবাধ্য হবে, সেদিন আমি এই অট্টালিকাকেই শ্মশান বানিয়ে ফেলবো। হ্যাঁ, শ্মশান। ব্যথায় তখন কুঁকড়ে উঠেছে সেই নারী। তার মুখমণ্ডল ধীরে ধীরে ফ্যাকাশে নীল হয়ে যাচ্ছে। যজ্ঞের শেষ আহুতি যখন সম্পন্ন হলো, তখন ভোর হতে আর বেশি দেরি নেই। আর ঠিক এইক্ষণেই পিশাচিনীর ছায়া শরীরটা ধীরে ধীরে সেই নারী শরীরের ভেতরেই অদৃশ্য হয়ে গেল।
যে সংকল্প করে তাকে ডেকে এনেছে তার বিশেষ উদ্দেশ্য চরিতার্থ হেতু। নারীমূর্তি যখন এবার আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন, দেখলেন তার প্রতিচ্ছবিতে আর কোনো শুভ্রতা নেই, আর তার চোখের মণি দুটো এখন পিশাচিনীর মতোই লাল। তিনি বেঁচে আছেন ঠিকই, কিন্তু তার ভেতর যে বাসা বেঁধেছে সে এই বংশের ভবিষ্যৎ অন্ধকার করে দেবে। বংশের সমৃদ্ধি বাড়বে ঠিকই, কিন্তু তারই সাথে সাথে শুরু হবে এক নারকীয় ধারা। নমস্কার, আমি অয়ন। গল্পকথা ফিকশনে আপনাদেরকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনবেন আপনাদেরই পছন্দের তারানাথ তান্ত্রিকের গল্প। বাংলা সাহিত্যের দুই অমর গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়, যারা তাদের লেখনীর জাদুতে সৃষ্টি করেছিলেন তারানাথ তান্ত্রিকের মতো এক অবিস্মরণীয় চরিত্র। তাদের স্মৃতির উদ্দেশ্যে রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। এই নতুন কাহিনীটি তাদের সৃষ্টি দ্বারা অনুপ্রাণিত হয়ে লেখা এক ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। তাদের লেখনের গভীরতা ও মহত্বের স্পর্শ করার ধৃষ্টতা আমাদের নেই। আজকে আপনারা শুনবেন শ্রীর কাহিনী, তারানাথ তান্ত্রিকের গল্প মধুপুরের জমিদারি। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন, তারা এই ধরনের আরও গল্প শুনতে আমাদের চ্যানেল ঘুরে বাকি গল্পগুলো শুনতে পারেন। শুরু হচ্ছে শ্রীয়ের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প মধুপুরের জমিদারি। বিভূতি, আরে ও বিভূতি, দরজা খোলো। একটা ধুতি পরে বিভূতি ঘুম ঘুম চোখে দরজা খুলতেই কিশোরী এক প্রকার তাকে ঠেলেই ভিতরে ঢুকে এলো। ঘটি নিয়ে ঢকঢক করে কিছুটা জল গলায় ঢেলে বলল, বাবা, বাইরে কি গরম! উফ! পুরো গুমোট হয়ে আছে আবহাওয়া। যা অবস্থা, এ বৃষ্টি না হয়ে যায় না। তাই সকালে এই অধমের বাড়িতে কি মনে করে? আরে সকাল আর কোথায়, নয় নয় করে তো 10টা বাজতে চললো। অবশ্য তোমার চোখ মুখ দেখেই বুঝেছি ঘুমোচ্ছিলে। কি ব্যাপার বলো তো? বিভূতি রান্নাঘরে ঢুকে একটা পাত্রে চায়ের জল চাপায়, তারপর তাক থেকে চায়ের পাতা কৌটো পেড়ে নিয়ে বলে, ওই কাল আপিসের কাজ সারতে সারতে বড্ড রাত হয়ে গিয়েছিল। তাতে যা গরম, দু চোখের পাতা এক করতে পারিনি। সেই ভোরের দিকে একটু ঘুমিয়েছি ভাই। আসলে বউঠান নেই, তাই আমিও এইবেলা তোমার বাড়ি চলে এলাম আর কি। ভাবছিলাম আজকে ছুটির দিনে ঠাকুরমশাইয়ের কাছে থেকে ঘুরে এলে মন্দ হতো না, কিন্তু এদিকে আমি কি আর জানি এই 2 দিনেই বউঠানের বিরহে তোমার রাতের ঘুম একেবারে শিখেই উঠেছে। যাই হোক, সে বউঠান ফিরলে আমি না হয় তাকে অনুরোধ করব পরের বার থেকে যেখানে যাওয়ার যেন তোমাকে সাথে নিয়ে যান। কিশোরী মুখ টিপে হাসতে লাগলো। বিভূতি এসব কথা চাপা দিতে কিশোরীর হাতে গরম চায়ের কাপ ধরিয়ে দিয়ে বলল, তুমি বসো, আমি বরং তৈরি হয়ে আসি, চা খেয়েই বেরিয়ে পড়ব। কিশোরীকে আর দ্বিতীয় কথা বলার সুযোগ না দিয়েই নিজের কাপটা নিয়ে বিভূতি দ্রুত বেগে ঘরের দিকে পলায়ন করল। বিবাহিত জীবনের 7-7টা বছর কেটে গেলেও আজও বিভূতি স্ত্রীকে ছাড়া স্বস্তি পায় না। এ কথা যে সর্বাংশে সত্যি তা তার থেকে ভালো আর কেই বা জানে। বাড়ির দরজায় তালা ঝুলিয়ে দুইজনে যখন বার হলো, তখন ঘড়ির কাঁটা 11টা ছই ছই। ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া ভেসে আসছে, সাথে ভিজে গন্ধ। বোধহয় কাছে পিঠে কোথাও বৃষ্টি হয়েছে। এদিকেও এলো বলে। গ্রাম বাংলার সোঁদা সোঁদা বৃষ্টির গন্ধটা শহরে না পাওয়া গেলেও কলকাতার বৃষ্টির একটা নিজস্ব গন্ধ আছে। তবে অধিকাংশ জায়গাতেই নর্দমার পচা জল রাস্তায় উঠে এসে সেই ঘ্রাণ গ্রহণে যথেষ্ট বিঘ্ন ঘটায়। একটু জল হলেই এই শহরের নালা আর রাস্তা কখন যে এক হয়ে যায় ধরাও যায় না। তখন ছাতা ঠুকে ঠুকে রাস্তা ঠাউর করে হাঁটতে হয়, নতুবা নর্দমায় পড়ে গেলেই চিত্তির।
পাসিং শো আর মোচার চপ নিয়ে ওরা যখন তারানাথের বাড়ির দরজায় হাজির হলো তখন হাওয়ার বেগ বেশ অনেকটাই। ফোঁটায় ফোঁটায় একটু আধটু বৃষ্টিও শুরু হয়েছে, এক্ষুনি তেড়েই নামলো বলে। বহুক্ষণ হলো মাঝ আকাশের সূর্যটাও ধূসর মেঘের আড়ালে চলে গিয়েছে, যেন মনে হচ্ছে দুপুর নয়, এক ঝটকায় সন্ধে নেমে এসেছে। বাবা, ছুটির দিনে একেবারে দুপুর দুপুর আমার বাড়িতে যে গেল ক সপ্তাহ তো তোমরা এই বুড়োর দড়ি মারালে না। ভাবলাম বোধহয় এই ৭২-এর বুড়োকে ভুলেই মেরেছ। আর বলবেন না ঠাকুরমশাই, কাজের চাচা বাড়ছে, এদিকে মাইনে দেবার বেলায় অষ্টরম্বা। কেন রে বাবা, আমরা কি তোদের বিনা মাইনের চাকর নাকি? আরে কিশোরী, এত উত্তেজিত হয়েও না, মন দিয়ে কাজ করো দেখি, সামনেই পদোন্নতির যোগ আছে তোমার। বলছেন, শুনেও শান্তি। বিভূতি দুইজনের আলাপে বাধা দিয়ে বলল, সব হবে, কিন্তু আগে এই গরম গরম চপগুলোর ব্যবস্থা করে ফেলুন দেখি, সব ঠান্ডা হয়ে এলো যে। তারানাথ বিভূতির হাত থেকে চপের ঠোঙাটা নিয়ে বললেন, দাঁড়াও, চায়ের জল চাপিয়ে আসি। এই বেলা আর মুড়ি নিয়ে বসতে হবে না। দুপুরে খাবে তো নাকি? ভাতে ভাত ফুটিয়ে নেব, তার সাথে তেল লঙ্কা দিয়ে আলু মাখা, বেশিক্ষণ লাগবে না। আহা, কি কথাই না শোনালেন! উফ, জিভে একেবারে জল চলে এলো। যাই বলুন, আগেই দেখেছি আপনার রান্নার হাত কিন্তু বড় খাসা। অনায়াসে বামুন ঠাকুর থেকে পাঁচক ঠাকুর হয়ে যেতে পারেন। তারানাথ রান্নাঘরের দিকে যেতে যেতে হেসে বলল, বামুনের ছেলের এসব একটু জানা লাগে হে। আমারও তো বাতিক না থাকলে কি হবে, সেকেলে ব্রাহ্মণ বাড়ির সূচিবায়ু তার তুমি কি জানো হে ছোকরা। তবে এই রান্না বান্না জানি বলে চারিমা যেতে আমি একটু খেয়ে পড়ে দিব্যি আছি। তোমার মতো অবস্থা নয়, নিজে তো কিচ্ছুটি পারো নে, পড়ে আছো সেই মেসে। কতবার বলি বিয়ে সংসারটা করো, শুনলে তো? অবশ্য তোমার এখনো বিবাহ যোগের ঢের দেরি। ঠাকুরমশাইয়ের ফিরতে এখন কিছুটা দেরি হবে। এই পরিসরে বিভূতি আর কিশোরী দুইজনে দুটো সিগারেট জ্বালিয়ে বসল। কিছুক্ষণ পর তারানাথ একটা প্লেটে 3টে চায়ের কাপ আর চপগুলো সাজিয়ে নিয়ে এলেন। বাইরে ততক্ষণে মোটামুটি ভালো রকম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টির ছাট ঘরের ভেতর ঢুকে জিনিসপত্র ভিজিয়ে দিচ্ছে। বিভূতি আর কিশোরী তড়িঘড়ি উঠে জানলা বন্ধ করল। ঠাকুরমশাই বললেন, বিভূতি, ঘরের দরজাটা টেনে চলো দেখি, বাইরে গিয়ে বসি। মাথার উপর ছাউনি আছে, ভিজবো না। এই গরমে ঘর বন্ধ করে বসতে পারবো না বাপু। সকলে মিলে বাইরে এসে বসল। দুপুরবেলা হলেও আকাশ এমন ঘন কালো মেঘে ঢেকে আছে যে মনে হচ্ছে যেন সন্ধে নেমেছে। বৃষ্টির ছাট আর সন্ধ্যা গন্ধের মধ্যেই হঠাৎ একটা করুণ আর্তনাদ কানে আসে ওদের। একটি কুকুর বৃষ্টির অঝোর ধারার মধ্যে পাগলের মতো ডেকে ডেকে ছুটে বেড়াচ্ছে, কখনো এগোলি তো কখনো ওগলি। দৃশ্যটা দেখে কিশোরী আর বিভূতি দুইজনেই বেশ বিচলিত হয়ে পড়ল। ঠাকুরমশাই, কুকুরটা অমন করছে কেন? এমন বৃষ্টির মধ্যে কোথাও আশ্রয় না নিয়ে ওভাবে কি খুঁজছে? ঠাকুরমশাই ধীরে সুস্থে দেশলাই জেলে একটা পাসিং শো ধরালেন। এক মুখ গাঢ় নীল ধোঁয়া বৃষ্টির আর্দ্র বাতাসে ছেড়ে দিয়ে শান্ত গম্ভীর গলায় বললেন, আশ্রয়? যার নিজের নারী ছেঁড়া ধন হারিয়েছে তার আবার কিসের আশ্রয় হে? ওটা নিছক ডাক নয়, ওটা হলো মাতৃত্বের হাহাকার। বেচারি তার ছানাকে খুঁজে পাচ্ছে না, তাই এই দুর্যোগের মধ্যেও হন্যে হয়ে খুঁজছে। কিশোরী বরাবরের মতো অবিশ্বাসের ভঙ্গিতে জিজ্ঞাসা করল, আপনি কি করে বুঝলেন ঠাকুরমশাই? না মানে অন্য কোনো সমস্যাও তো থাকতে পারে আর কি। তারানাথ আরো গম্ভীর হয়ে গেলেন। বোঝা যায় কিশোরী। ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখলে আবেগ অনুভূতিগুলো ভালোভাবেই ধরা পড়ে। এর জন্য কোনো তন্ত্রমন্ত্র শেখার প্রয়োজন পড়ে না হে। কিশোরী এর উত্তরে মোক্ষম কিছু একটা হয়তো বলতেই যাচ্ছিল, কিন্তু ঠাকুরমশাইয়ের ইঙ্গিতপূর্ণ ইশারায়
সকলের দৃষ্টি ঘুরে গেল ঠাকুরমশাইয়ের নির্দেশিত দিকে। দুইজন সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে ফিরল ঠাকুরমশাইয়ের পানে। তারানাথের মুখে তখন মৃদু হাসির রেখা। এরপর আর কিশোরীর বিরোধ করা সাজে না, কারণ অনতি দূরেই একটি ছাউনির নিচে একটু আগের সেই বিচলিত কুকুরটি নিশ্চিন্তে গিয়ে বসেছে, আর তার কোলের মধ্যে গুটিসুটি মেরে বসে একভাবে মায়ের মুখটা চেটে চলেছে একটা ফুটফুটে কুকুর ছানা। কিশোরী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সামান্য একটা প্রাণীরও সন্তানের জন্য কি নিদারুণ মায়া না? তারানাথ নিঃশব্দ হাসি হাসলেন। সামান্য বলছো কি কিশোরী? এই যে দৃশ্যটা দেখছো, এটাই হলো জগতের আদিমতম এবং সবচেয়ে শক্তিশালী সত্য, মায়া। তুমি আমি যাকে রাস্তার কুকুর বলে অবজ্ঞা করছি, মহাকালের খাতায় তার আর তোমার আমার অনুভূতির মধ্যে কোনো তফাৎ নেই। ওই যে হাহাকার, ওটাই তো ভবচক্রের মূল চালিকা শক্তি। কিন্তু ঠাকুরমশাই, এই মায়ার বাঁধন যদি এত কষ্টের হয়, যদি এর শেষ পরিণতি বিচ্ছেদ আর হাহাকারই হয়, তবে ঈশ্বর এই মায়ার সৃষ্টি করলেন কেন? তারানাথের চোখের দৃষ্টি যেন বৃষ্টির ধারা পেরিয়ে বহু দূর চলে গেল। ভারী গলায় তিনি বলতে লাগলেন, মায়া আছে বলেই তো সৃষ্টি টিকে আছে বিভূতি। মায়া না থাকলে ব্রহ্মাণ্ড কবেই নিশ্চল জড়পিণ্ডে পরিণত হতো। উপনিষদ বলছে আনন্দ থেকেই সব কিছুর সৃষ্টি, কিন্তু সেই আনন্দকে আঁকড়ে ধরে রাখার যে প্রবল মোহ, সেটাই তো মায়া। ওই কুকুরটার ভেতর আজ যে অনন্ত শূন্যতা তৈরি হয়েছিল ক্ষণিকের জন্য তার সন্তানকে না পেয়ে, সেটা কোনো মানুষের শোকের চেয়ে এক তিলও কম নয়। আমরা তান্ত্রিকেরা শ্মশানে মশানে বসে এই মায়াকেই ছিন্ন করার সাধনা করি বটে, কিন্তু ভুলে যেও না, স্বয়ং দেবাদিদেব মহাদেবও সতীর মৃতদেহ কাঁধে নিয়ে পাগল পাড়া হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড কেঁদে ভাসিয়েছিলেন। বৃষ্টির তোড় যেন আরও একটু বাড়ল। তারানাথ হাতে ধরা নিভন্ত সিগারেটের টুকরোটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, একজন মা যে একটিবার মাত্র তার সন্তানের মুখ দেখার জন্য কত কষ্ট সহ্য করেন, সেই কথাই আজ তোমাদের বলবো। আজ এমন বিনা বাক্য ব্যয়ে ঠাকুরমশাই যে গল্প শুরু করবেন, থরি ঘটনা, সেটা ওরা কিছুতেই ভাবেনি। তাই বিভূতি কিশোরী দুইজনেই বেশ খুশি। কাছাকাছি কোথাও একটা বাজ পড়ল। ঠাকুরমশাই চোখ বুঝলেন। কে কে ওখানে? হ্যাঁ, উত্তর দাও, উত্তর দাও। ওখানে কে? কে ওখানে? কে? জমিদার বাড়ির অসুস্থ বৌরানীর চিৎকারে ভিতর থেকে পুটুর মা ছুটে আসে। কোথায়? হ্যাঁ, কোথায় কে? কারে দেখতেছো তুমি বৌরানী? কিন্তু বৌরানী অসংলগ্নভাবে বাইরের খোলা জানলার দিকে তাকিয়ে আতঙ্কে কুঁকড়ে গিয়ে চিৎকার করতে থাকে। কে কে তুমি? বলো, কে তুমি? কেন এসেছো এখানে? হ্যাঁ, ও ও কি জলে? কি জলে ওখানে? পুটুর মা বৌরানীর মাথায় হাত বোলাতে বোলাতে বলে, কি সব কইছো গো বৌরানী? এমন করোনি, কোথাও কেউ নেই কো। কিন্তু ওর কথায় বিছানায় শুয়ে থাকা মেয়েটার উপর কোনো প্রভাব পড়ে না। ওই যে হলুদ আলো দুটো জ্বলছে নিভছে, তুই দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, ওই ডাইনি বুড়িকে দেখতে পাচ্ছিস না? পুটুর মা অবাক বিস্ময়ে সেই দিকে চেয়ে বলে, কোথায় আলো? এই ঘরে তো এই একটা প্রদীপ ছাড়া আর কোনো আলো নাই। জমিদার বাড়ির বৌরানী প্রচণ্ড রেগে চিৎকার করে ওঠে, নেই কি রে, নেই কি? তুই দেখতে পাচ্ছিস না ওকে? আমি পাচ্ছি তো, একেবারে এই সামনে দাঁড়িয়ে আছে। উফ, কি ভয়ানক মুখ! এ আলো ওরই পোড়ার মুখী, ওর বিষ চক্ষের আলো। আমি জানি।
একটানা চিৎকার করে অসুস্থ মানুষটা হাঁপাতে শুরু করে। আমি তারপরে জানি, ফ্যাকাশে দুটো জানি চোখ আমি। দুই হাত দিয়ে ঢেকে মৃদু স্বরে জানি। বিলাপ করতে থাকে। ওর ওর নজর পড়েছে আমার ওপর। ও ও আমাকে ছাড়বে না, ছাড়বে না আমাকে। নিয়ে যাবে আমার আমার ছেলেটাকেও ওর সাথে নিয়ে যাবে। নিয়ে যাবে আমার ছেলেটাকে। অমন কেন করতাছো বৌরানী? ও বৌরানী, অমন কেন করতাছো? তুমি শান্ত হও গো, শান্ত হও। ওইখানে কিছুটি নাই, সত্যি। দিন দিন ছিন্ন হয়ে পড়া মেয়েটি বিছানার ওপর ছটফট করতে করতে বলে, আছে আছে আছে, ওই ওই ডাইনি বুড়ি এসেছে, ওই পিশাচি নিয়ে এসেছে। আমার আমার বেটাকে নিয়ে যেতে এসেছে, আমায়ও নিয়ে যাবে সঙ্গে, আমায় নিয়ে যেতে এসেছে। সবাই খেয়ে নেবে বৌরানী, সবাইরে ও খেয়ে নেবে বৌরানী, ওরা। এত সবাইরে এত উতলা হইও না কো। তুমি তুমি চুপটি করে বসো, আমি খোকারে ডাইকা আনি। দাসী বাইরে বেরিয়ে যায়। তখনও বৌরানী সমানে চিৎকার করে চলেছে। যাস না, যাস না, তুই আমাকে একা রেখে ঘরে যাস না। দেয়ালে ওর ছায়া তুই সত্যি দেখতে পাচ্ছিস না? আমাকে একা ছেড়ে যাস না পুটুর মা, এখানে থাক, থাক না এখানে। ওই ওই পিশাচি যে আমাকে নিতে এসেছে। যা যা, দূরে যা, আমার কাছ থেকে সরে যা ডাইনি, সরে যা। বৌরানী কয়দিন ধরে এমনটাই করছে। অদৃশ্য কাকে উদ্দেশ্য করে ক্রমাগত অসংলগ্ন কথাবার্তা বলছে। ততক্ষণে দাসী ভয়ে ছুটতে ছুটতে হিসেব ঘরে থাকা ছোটবাবুর কাছে যায়। এমন সময় বারমহলে একটা অচেনা পুরুষ কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। বাড়িতে কেউ আছেন? ভেতর থেকে একজন প্রৌঢ়া মহিলা বের হয়ে আসেন। সামনে ওনার ছেলের বয়সে এক যুবককে নিতান্ত সাদামাটা পোশাকে ঝোলা কাঁধে দাঁড়িয়ে থাকতে দেখে বৃদ্ধা প্রশ্ন করলেন, তুমি কে বাবা? আগে আমি পথশ্রমে নিতান্ত ক্লান্ত এক পথিক। আশ্রয়ের খোঁজ করছিলাম। পথেই এক ব্যক্তি আমাকে বললেন জমিদার বাড়ির পান্থশালায় নাকি পথিক বামুনের ঠাঁই হয়। এসো বাবা, এসো, ভেতরে এসো। ওই, কে আছিস? বামুন ঠাকুরের পদসেবার জন্য জল নিয়ে আয়। না না না, এসবের কোনো দরকার নেই। আমি ভবঘুরে বিরাগী মানুষ। মাথার ওপর খোলা আকাশ আর পায়ের নিচে পথের ধুলো, এই আমার নিত্যসঙ্গী। ব্যস্ত হবেন না। এমন সময় বাইরের একদিকের ঘর থেকে একজন বলিষ্ঠ সুদর্শন যুবক দ্রুত পায়ে বের হয়ে ছুটে ভেতরের দিকে চলে যায়। সেই দিকে তাকিয়ে মধুবালা দেবী দেখলেন হিসেব ঘর থেকে পুটুর মা বের হয়ে আসছে। তার আর কিছুই বুঝতে বাকি রইল না। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। বাবা, তুমি কি আমাদের হাতে অন্নগ্রহণ করবে নাকি সপাকে খাবে? খাদ্য নিয়ে বাদ বিচার আমার নেই মা। আমি পথিক মানুষ, পথে ঘাটে ঘুরি তন্ত্র শেখার হেতু। তেমন কোনো সাধকের স্মরণে আসার সুযোগ হলে থেকে যাই তার কাছে। যতটুকু পারি শিখে নেওয়ার চেষ্টা করি। কথাটা শুনেই মধুবালা দেবীর মুখ উজ্জ্বল হয়ে উঠল। এই কি তবে শম্ভুনাথের কৃপা? না হলে এই পরিস্থিতিতে একজন এমন মানুষের পা তার মতো হতভাগীর ঘরে পড়বেই বা কেন? যদিও কথাটা তিনি এখনই পারলেন না। মনে মনে ভাবলেন, ছেলেটাকে দেখেই বোঝা যাচ্ছে বহু পথ পেরিয়ে এসেছে, বড় ক্লান্ত হবে নিশ্চয়। তাই একজন দাসীকে দিয়ে তার বিশ্রামের জন্য ঘরে পাঠিয়ে দিলেন আর নিজে গেলেন হেসেলের দিকে। অতিথি ব্রাহ্মণ যুবকের খাবারের বন্দোবস্ত করতে হবে তো। তারানাথ তার বরাদ্দ করা ঘরে খাওয়া দাওয়া শেষ করে যখন বিছানার উপরে উঠে বসল, সেই সময় ঘরে প্রবেশ করলেন মধুবালা দেবী। কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? ছি ছি মা, এ কি অসুবিধে কিসের? মধুবালা দেবীর চোখের দিকে তাকিয়ে কি একটা মনে করে তারানাথ নিজে থেকেই প্রশ্ন করে, কিছু বলবেন মা? আসলে বড় বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইতে এসেছি বাবা। কেন জানি না মনে হচ্ছে বাবা শম্ভু শঙ্করই তোমাকে পাঠিয়েছেন। পারলে হয়তো তুমিই পারবে আমার এই ছন্নছাড়া পরিবারকে একটু শুধরে দিতে। গোপন করব না মা।
এই বাড়ির কাছে এসেই আমি একটা একটা অদ্ভুত গন্ধ পেয়েছি। ব্যাপারটা আপনি বুঝবেন না হয়তো। আমি আমি এরকম এরকম ঘ্রাণ পাই। অশুভ কিছুর সংস্পর্শে এলে এই ঘ্রাণ আমার নাকে আসে। তুমি না বললে হয়তো আমি কালকেই তোমাকে জিজ্ঞাসা করতাম। দেখো মা, আমি মায়ের সেবক মাত্র। কতটুকু কি পারবো তা তো জানি না, তবে এই পরিস্থিতিতে তোমাকে একা ছাড়বো না, কথা দিচ্ছি। সাধ্যমতো চেষ্টা করব। এরপর মধুবালা দেবী তারানাথকে যে কাহিনী শোনান তা অনেকটা এই রকম। মধুবালা ছিলেন মধুপুরের বড় ব্যবসায়ী চিত্তরঞ্জন চৌধুরীর মেয়ে। মধুপুরের বিখ্যাত মধুময়ী কালীমায়ের পুজোর দিন মেয়ের জন্ম, তাই তার নাম রাখা হয় মধুবালা। মধুবালা দেবী যখন বিবাহ হয়ে এই বাড়িতে আসেন তখন তার বয়স মাত্র ৮। তার স্বামী রাজবল্লভ মাত্র ১৫ বছর বয়সেই এই গ্রামের জমিদার হয়ে বসেছিলেন। শ্বশুরমশাই ছিলেন না, দ্বিতীয় পক্ষের শাশুড়ি মা ছিলেন, তবে তার কোনো সন্তানাদি ছিল না। মধুবালার যখন ১৩ বছর বয়স তিনি প্রথম সন্তান সম্ভবা হন। এরই মধ্যে তার ভরা মাসের সময় মারা যান শাশুড়ি মা। বাড়িতে আর বয়োজ্যেষ্ঠ কেউ ছিলেন না। এহেন অবস্থায় একদিন মধুবালা দেবী বেখেয়ালে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যান। সেই সময় তার পেটে ২টি সন্তান ছিল। একজন জন্মের আগেই পেটের ভেতরেই মারা যায়, অপরজন বড় ছেলে অহিন্দ্র। অহিন্দ্র জন্মের পর প্রথম ৫ বছর ছিল বাকশক্তিহীন। এর মধ্যেই আরও দুবার মাত্র ২.৫ মাসের মাথায় গর্ভে ভ্রূণ অবস্থাতেই তার সন্তান মারা যায়। মধুবালা দেবী অনেক জায়গায় মানত করেন, ঠাকুরের দোরে দোরে হত্যে দিয়ে পড়ে থাকতেন। এদিকে রাজবল্লভ মানুষটা একটু মেজাজি আর বখাটে প্রকৃতির ছিলেন, তবে অত্যাচারী ছিলেন না। যদিও স্ত্রীকে সেইভাবে মন থেকে গ্রহণ করতে পারেননি, তৎসত্ত্বেও বারংবার স্ত্রীর এহেন কষ্ট দেখে তারও মন গলল। নিজেই নায়েব মশাইয়ের হাতে জমিদারির ভার সঁপে স্ত্রী আর ছেলেকে নিয়ে চলে গেলেন বেনারসে, তাদের গুরুদেবের আশ্রমে। সেখানে প্রায় ১ বছর বসবাস করেন তারা। রাজবল্লভ জমিদারির সাথে সাথে ব্যবসাও সামলাতেন। সেই ব্যবসা এখনও আছে। বর্তমানে মধুবালা দেবীর বড় ছেলে সেই ব্যবসা দেখে, আর ছোট ছেলে জমিদারি সামলায়। বেনারসে গিয়ে কর্তাকে নতুনভাবে চিনেছিলেন অষ্টাদশী মধুবালা। সেখানে সুধীন্দ্র আসার খবর পান ওনারা। সুধীন্দ্র অর্থাৎ মধুবালা দেবীর ছোট ছেলে। নিয়মিত সাত্ত্বিক শিষ্টাচারের মধ্যে থাকতেন, সেই সাথে চলত অহিন্দ্রের চিকিৎসা। ধীরে ধীরে ওর মুখে বুলি ফুটতে শুরু করে। এরই মধ্যে একদিন নায়েব মশাইয়ের মৃত্যুর খবর পেয়ে রাজবল্লভ ফিরে আসেন মধুপুরে। তারপর আর কোনোদিনও যুগলে এই গ্রামে ফেরা হয়নি স্বামী স্ত্রীর। পত্র মারফত রাজবল্লভ তার স্ত্রী সন্তানের খবর নিতেন। মাঝে মাঝে অবশ্য বেনারসে গিয়ে দেখেও আসতেন, কিন্তু তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতেন না। সন্তান সামলানো ছাড়াও বেনারসের ব্যবসা দেখাশোনার ভার এসে পড়ে মধুবালার কাঁধে। ব্যবসায়ীর মেয়ে, সাথে স্বামীর যোগ্য সঙ্গত পেয়ে মধুবালাও ব্যবসায় পারদর্শী হয়ে উঠলেন। যদিও ওখানকার সেরেস্তার গোমস্তা মশাই মধুবালার হয়ে সমস্ত কাজ সামলাতেন। রাজবল্লভ মাঝে মাঝেই এসে গুরুদেবের সাথে বিশেষ কিছু আলোচনা করে স্ত্রী সন্তানের সাথে সময় কাটিয়ে আবার ফিরে যেতেন। মধুবালার হাজার অনুরোধেও তাকে ফিরিয়ে নিয়ে গেলেন না। এরই মধ্যে ঘটল আর একটা অঘটন। 2 দিনের জ্বরে গুরুদেব মারা গেলেন। আর সেই আঘাত কাটতে না কাটতেই মধুপুর থেকে খবর এলো গুরুদেবের মৃত্যুর ঠিক পরের রাতেই মারা গিয়েছেন রাজবল্লভ। এতগুলো ধাক্কা পরপর সহ্য করে মধুবালা দেবী দিশেহারা হয়ে পড়লেন। মাথার ওপর সব থেকে বড় 2টো আশ্রয় হারিয়ে তিনি যেন কুল খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু ভেঙে পড়লে চলবে না। তার নিজের 2 সন্তান রয়েছে, তাদেরকে মানুষ করতে হবে তো। দ্রুত মধুবালা মধুপুর গ্রামে ফিরে এলেন। যখন গ্রাম ছেড়েছিলেন তখন স্বামীর হাত ধরে সধবা বেশে
ফিরলেন বিধবা সাদা থান পরনে, রুদ্রাক্ষের মালা আভূষিত বৈরাগীর বেশে, 2 কোলে 2 সন্তানকে নিয়ে। সেই থেকে তিনি বহু ঘাত প্রতিঘাত সহ্য করে ছেলেদেরকে বড় করেছেন, জমিদার আর ব্যবসা এক হাতে সামলেছেন, সবার বিষ নজর থেকে সবটুকু বাঁচিয়ে রেখেছেন, আর নিজে যাপন করেছেন একজন তপস্বিনীর জীবন। কিন্তু বড় ছেলে যত বড় হতে লাগলো, বাবার যৌবন বয়স যেন তার মধ্যে ফুটে উঠতে লাগল। সাথে সাথে আরও একটা গুণ তার মধ্যে প্রকট হলো, অর্থ সম্পদের প্রতি প্রবল ক্ষুধা। সেই থেকেই বড় ছেলের হাতে ব্যবসার ভার তুলে দিলেন মধুবালা, ছোট ছেলেকে দিলেন জমিদারির দায়িত্ব। স্বামী আর নিজের রক্ত জল করা ব্যবসাকে তবুও ধ্বংস হতে দেখা যায়, কিন্তু স্বামী শ্বশুরের জমিদারি আর এই গ্রামের মানুষগুলোর সর্বনাশ, সেইটি তিনি দেখতে পারবেন না। এর মধ্যে ঘটে যায় আর একটা কাণ্ড। ওদের কালীবাড়ির পুরোহিতের নাতনি পরমাকে দেখে অহিন্দ্রের চোখ ধাঁধিয়ে যায়। এক রাতে সে পরমার সাথে জবরদস্তি করতে গিয়ে ধরা পড়ে। অবশেষে গ্রামের মানুষের রোষ থেকে তাকে রক্ষা করতে পরমা আর নিজের দাদার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সুধীন্দ্র। কিন্তু সেইটাই সব থেকে বড় ভুল ছিল কিনা, মা ছেলের কাছে এখন এইটাই সব থেকে বড় প্রশ্নের বিষয়। পরমার বিয়ের 1 বছরের মাথায় সে গর্ভবতী হয়, কিন্তু মাত্র 7 মাসের মাথায় কোনো কারণ ছাড়াই হঠাৎ একদিন তার গর্ভপাত ঘটে। মধুবালার মনে অতীতের কালো ছায়া জেঁকে ধরে। তিনি ছেলে বৌমাকে তৎক্ষণাৎ দূরে পাঠিয়ে দেন, কিন্তু পুরনো নিয়মে লাভ কিছুই হয় না। 1 বছরের মাথায় আবারও একই দুঃসংবাদ। এরপর পরপর 6 বার একই ঘটনা। কোনোবারই পেটের সন্তানকে 7 মাসের বেশি রাখতে পারেনি পরমা। মাঝে তো সে কেমন উন্মাদিনী হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত এইবারের গর্ভ সঞ্চারের সংবাদে যেন কোনো মতে একটু সামলেছে। এই 6 মাসে পড়ল পেটের ভ্রূণটা, আর এই কিছুদিনই হলো পরমার পাগলামিও যেন আগের থেকে বহু গুণে বেড়ে উঠেছে। দিন রাত সবই যেন তার কাছে আজকাল দুর্বিষহ। মাঝে মাঝে সে নাকি অনুভব করে যেন কেউ তার ঠিক ঘাড়ের পেছনে এসে দাঁড়িয়েছে। তার জ্বলন্ত প্রশ্বাস তার শরীরে জ্বালা ধরিয়ে দেয়। ধীরে ধীরে গোটা পৃথিবী তার সামনে অন্ধকারের মতো নিঃশেষ হয়ে যায়। একটা আশ্চর্য যন্ত্রণাদায়ক অনুভূতি হয় তার শরীরে। নিজের অজাত সন্তানের পুনরায় কোনো ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কায় বারংবার চেতনা হারিয়ে ফেলে মেয়েটা। আর এইখানেই জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে সে প্রত্যক্ষ করে একজোড়া জ্বলন্ত চোখ ধীরে ধীরে এগিয়ে আসছে তার গর্ভের দিকে। হাত বাড়িয়ে প্রাণপণে নিজের গর্ভ রক্ষা করতে চায় সে, কিন্তু আর তো মাত্র কয়েকটা দিন। পরমা কি আদেও তার গর্ভ রক্ষা করতে সফল হবে? সবটা শুনে তারানাথ চুপ করে কি যেন ভাবতে থাকে। বাবা, তুমি কি কিছু একটা করতে পারো না? এই জ্বালা যে আমিও সয়েছি। আমি জানি এবার পেটেরটার কিছু হয়ে গেলে মেয়েটাকে যে আর বাঁচাতে পারবো না। এমন সময় কোত্থেকে একজন বলিষ্ঠ গড়নের পুরুষ ভিতরে ঢুকে আসে। দামি পোশাক, চেহারায় সম্পদ আর আভিজাত্যের ছাপ। এক অদ্ভুত অহংকার, তাচ্ছিল্য আর কাঠিন্য মিলেমিশে আছে মুখে। হাতে সোনায় বাঁধানো একটা কারুকাজ করা লাঠি, 2 হাতে কম করে 5টা আংটি, গলায় মোটা সোনার চেন। এই হলো জমিদার বাড়ির বড় ছেলে অহিন্দ্র। মা, তুমি আবার পরমার জন্য সাধু সন্ন্যাসী ডেকে এনেছো? আমার অনুমতি না নিয়ে আমার স্ত্রীর ওপর কোনো তন্ত্রচর্চা হবে না। এখনই এসব বন্ধ করাও। মধুবালা দেবী ছেলের এইরূপ ব্যবহারে বেজায় অপ্রস্তুত হয়ে পড়লেন, কিন্তু পরক্ষণে তার চেহারায় সেই পুরনো গাম্ভীর্য ফুটে ওঠে। কিন্তু তিনি কিছু বলার আগেই তারানাথকে উদ্দেশ্য করে অহিন্দ্র কৌতুক জড়ানো স্বরে বলে, আপনার মনে হয় এইসব কাজকর্মের ফলে পরমা সুস্থ হয়ে উঠবে? দেখুন, আমি একজন সাধারণ সাধক।
আপনার স্ত্রীর সুস্থতা কামনা করে ঈশ্বরকে কেবল ডাকতে পারি, এই যা। তারপর যা করার সে তো করবেন মহামায়া। মধুবালা দেবী পরিস্থিতি বেগতিক হতে পারে বুঝে বলে উঠলেন, বাবা, ও এসবের কিছু বোঝে না, তুমি রাগ করো না বাবা। না না মা, রাগ করিনি। হাতের 5টা আঙুল কি সমান হয়? তেমনি সংসারে সকলের বিশ্বাস আশ্বাস যে এক সমান হবে, তাই বা কি করে আশা করি? তারানাথের এই মার্জিত ব্যবহারের সামনে অহেন্দ্র আর কিছু বলে উঠতে পারলেন না। ছেলের এই ব্যবহারের জন্য প্রবল অপ্রস্তুত হয়ে পড়েছেন মধুবালা দেবী। কিছু বলতে চাইছেন, কিন্তু তিনিও কিছু বলে উঠতে পারছেন না। তারানাথ ভাবটা বুঝতে পেরে নিজেই বলল, চিন্তা করবেন না মা, যা বুঝছি কাল একটা যজ্ঞ করব। তার জন্য 2-1টা ব্যবস্থা করে রাখতে হবে। বাকি যা প্রয়োজন সেসব এখানে মিলবে না, ওগুলো না হয় আমি জোগাড় করে আনব। যজ্ঞবেদিতে দাও দাও করে আগুন জ্বলছে। তারানাথ সেই আগুনে ঘি ফলমূল আহুতি দিয়ে যজ্ঞ শুরু করে। আহুতির এক পর্যায়ে বেলপাতার দূর্বা হাতে তুলে নেয় সে। গতকাল মধুবালা দেবীর মুখে সবটা শুনে তারানাথের মনে হয়েছে অতীতের মধ্যে লুকিয়ে রয়েছে এই রহস্যের চাবিকাঠি, আর এই যজ্ঞের দ্বারায় অতীতের সেই অতিলৌকিক জগতের ওপর থেকে পর্দা সরতে পারে। আহুতি থেমে গেলেই যজ্ঞের আগুন নিভে যাবে, সেই সাথেই তার সম্মুখে যে দৃশ্য ফুটে উঠছিল তা হারিয়ে যাবে। ফলে অতীতের সেই দৃশ্যকে সম্পূর্ণ দেখতে গেলে যজ্ঞের আগুনকে নিভতে দেওয়া যাবে না। অহেন্দ্রকে আজ সকাল থেকেই পাওয়া যাচ্ছে না। বোধহয় এই কর্মকাণ্ডে বিরক্ত বোধ করায় সে বাড়ি থেকে বার হয়ে গিয়েছে। এদিকে তারানাথ বারবার বলে রেখেছিলেন এই মহাযজ্ঞ সম্পন্ন করতে তার 2 জন মানুষের সাহায্যের প্রয়োজন, যারা পরমার সাথে কোনোভাবে সম্পর্কযুক্ত হবে। আর এইটাই হয়েছে আসল অসুবিধের কারণ। মধুবালা দেবীর পক্ষে আগুনের সামনে দীর্ঘ সময় বসে যজ্ঞে সাহায্য করা এক প্রকার অসম্ভব। তাই অবশেষে অনেক খুঁজে পাশের পাড়া থেকে পরমার এক দুঃসম্পর্কের কাকাকে নিয়ে আসা হয়েছে। যজ্ঞকুণ্ডের লেলিহান শিখা তখন ক্ষুধার্ত নরকের অগ্নির মতো ফুঁসছে। তারানাথ 2 চোখ বন্ধ করে ডান হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলি দিয়ে ধরা বেলপাতা আর দূর্বা আগুনের শিখার দিকে তাক করে ধরল। তার গলার স্বর খাদে নেমেছে। এক অদ্ভুত গুরু গম্ভীর মন্ত্রোচ্চারণের ধ্বনিতে কেঁপে উঠছে চারপাশ। ওং ঐং হ্রিং ক্লিং কাক যক্ষং বিকাল। তারানাথ তার হাতে ধরা বেলপাতা আর দূর্বা ছুড়ে দিল লেলিহান শিখার মাঝে। দৃষ্টি স্থির হল, যেন জ্বলন্ত আগুনের গভীরে সেগুলো অতলান্ত অন্ধকারকে পাঠ করার চেষ্টা করছে। প্রতি মন্ত্রের শেষে একটি করে বেলপাতা স্বচ্ছ ঘিয়ে ডুবিয়ে সে যখন অগ্নিতে সমর্পণ করছে, তখন মনে হচ্ছে আগুনটা যেন কোনো অদৃশ্য চাবুকের আঘাতে কুণ্ডের বাইরে বেরিয়ে আসতে চাইছে। তারানাথ আজ ভৈরব কপাল নামের এক মহাযজ্ঞে বসেছে। পরমার কাকা পাশে বসে আধা হাত করে কাটা অশ্বত্থ পাতা আর কাঠের বিশাল স্তূপ থেকে মন্ত্রপুত কাঠ আগুনে ফেলছেন। অশ্বত্থ কাঠের টুকরোগুলো আগুনে পড়া মাত্রই ফটফট করে কাঠ ফাটার আওয়াজ হচ্ছে। জানলার বাইরে বিকেলের শেষ আলোটা ধীরে ধীরে মরতে বসেছে। আকাশের কোণে রক্তাভ আভা। সূর্য একবার দিগন্ত রেখায় তলিয়ে গেলেই অশুভ শক্তির দাপট শুরু হবে। অন্ধকার নামলেই এই নির্জন জমিদার বাড়ির প্রতিটি দেওয়াল থেকে জেগে উঠবে অতৃপ্ত আত্মার পৈশাচিক প্রেতজনীরা। তারা এই যজ্ঞ পণ্ড করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে। তখন মন্ত্রপাঠ করা কঠিন হবে। যজ্ঞভূমি অপবিত্র করার জন্য ওপর থেকে ঝরে পড়বে রক্ত কিংবা মাংসপিণ্ড। এমনকি উপস্থিত যজ্ঞকারীদের কারোর প্রাণ সংশয় হওয়া বিচিত্র নয়। তখন হয়তো যজ্ঞ অসম্পূর্ণ রেখেই সাহায্যের জন্য ছুটতে হবে। ফলে সময়ের সাথে এক মরণপণ দৌড় শুরু করেছে তারানাথ। তাকে জানতেই হবে কি ঘটেছিল এই বাড়ির অন্দরে, কি সেই অভিশাপ
যা কয়েক প্রজন্ম ধরে এই বংশের রক্ত শুষে নিচ্ছে। তারানাথ পুরোপুরি নিজের কাজে মনোনিবেশ করে। মন্ত্রপাঠের স্বর গম্ভীর হয়। ক্লিং কাক যক্ষুং ত্রিকাল দর্শিতং মায়া পটং অপসরায় অতীত গর্ভং প্রকাশ প্রকাশায় অন্নি মুখে স্বাহা ওম বৈং হ্রিং ক্লিং কাক ত্রিকাল দর্শিতং মায়া পটং হঠাৎ একটা পর্যায়ে এসে যজ্ঞবেদী এক প্রচণ্ড শব্দে কেঁপে উঠল। কাঠগুলো ঝলসে অগ্নিশিখা কয়েক হাত উঁচুতে লাফিয়ে উঠল। আগুনের রং ধারণ করল নীলচে বেগুনি। কক্ষের বাকিরা সেই আগুনের ঝাপটায় পিছিয়ে গেল খানিকটা। তারানাথ এক দৃষ্টে চেয়ে থাকল সেই লাফিয়ে ওঠা অগ্নিশিখার দিকে। এবার সেই আগুনের নীলচে শিখার ভেতর ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল। তারানাথের চোখের সামনে থেকে যেন একটা পর্দা সরে গেল। তারানাথের চোখের সামনে থেকে যেন একটা পর্দা সরে গেল। একটা বিশাল চলচ্চিত্রের মতো দৃশ্য, বলা ভালো ছায়াচিত্র ফুটে উঠল তার সামনে। এখন সেই জমিদার বাড়িটাকেই দেখছে, কিন্তু তার রূপ বলে দিচ্ছে সময় অতীতে পাড়ি দিয়েছে। এখনকার ভাঙাচোরা নোনা ধরা দেওয়ালগুলো সেখানে নতুনের মতো ঝকঝক করছে। ঝাড় লণ্ঠনের আলোয় চারিদিক আলোময়, কিন্তু সেই আলোর মধ্যে কোনো পবিত্রতা নেই। এক অলৌকিক সমৃদ্ধির ছাপ চারপাশে, সোনার আসবাব, দামি গালিচা, সবকিছুতেই। সময়টা সন্ধে অথবা রাত্রি হবে। পুরো বাড়িটা মৃত্যুপুরীর মতো নিস্তব্ধ। কয়েক জায়গায় বিশাল আকৃতির সব প্রদীপ জ্বলছে। তারানাথের চোখের সামনে বাড়িটা থমকে দাঁড়িয়ে গেল। পুনরায় পর্দা নেমে এলো দৃশ্যপটে। তারানাথ ফিরে এলো বাস্তবের মাটিতে। কি হলো? দৃশ্যটা হারিয়ে গেল কিভাবে? তারানাথ কিছু বুঝে উঠতে না পেরে চোখ মেলল। বিকেলের পড়ন্ত রোদে পাখিদের কলরব শোনা যাচ্ছে। খানিকক্ষণ চুপ করে বসে থেকে এমন হওয়ার কারণটা বোঝার চেষ্টা করল। না না, অধিক বিলম্ব হলে সব প্রচেষ্টাই নষ্ট হবে। হাতের ইশারায় সুধীন্দ্রকে কাছে ডাকে সে। তারপর তার হাতে কয়েকটা মাদুলি দেয়। পরবর্তী কথাগুলো ইশারাতেই বুঝিয়ে দেয় সুধীন্দ্রকে। এই মাদুলিগুলো উপস্থিত সকলের হাতে পরিয়ে দিতে হবে এবং সকলকে এই কক্ষের বাইরে যাওয়ার অনুরোধ করতে হবে। সেই মতো কিছুক্ষণের মধ্যেই কক্ষ ফাঁকা হলো। সুধীন্দ্র তার মাতৃসমা বড় বৌঠান এবং বাকি সকলকে নিয়ে বেরিয়ে গেল ঘরের বাইরে। এবার পুনরায় তারানাথ আগুনের দিকে ফিরল। কিছুক্ষণ আহুতি দেওয়ার পর আবারও আগুনটা লাফিয়ে উঠল। আর এবার প্রায় সঙ্গে সঙ্গে চলচ্চিত্রের মতো একের পর এক দৃশ্য ফুটে উঠল সেই আগুনের বক্ষে। তারানাথ এবার চোখ বুজে সম্পূর্ণরূপে নিজেকে সময়চক্রের হাতে সমর্পণ করে দেয়। যেন তার সম্পূর্ণ সত্তাটা আগুনের মধ্যে দিয়ে জমিদার বাড়িতেই লুকিয়ে থাকা একটা পুরোপুরি অন্য জগতে প্রবেশ করল। সে দেখল একটি ঘরে সে এসে উপস্থিত হয়েছে, কিন্তু ঘরটাকে সে চিনতে পারল না। ঘরের ভেতরটা ধূপ আর ওষুধের গন্ধে ভারী হয়ে। ঘরের এক কোণে সেগুন কাঠের পালঙ্কে বসে আছেন একজন নারী, পরনে সাদা থান, কিন্তু সেই সাদা কাপড়ে রক্তের ছিটে নাকি অন্য কিছু লেগে আছে। সেই ঘরে উপস্থিত দ্বিতীয় অবয়ব, যার গোটা শরীরটা কালো কাপড়ে মোড়া। সে প্রথম অবয়ব অর্থাৎ ওই বিধবা নারী মূর্তিকে কিছু একটা বলছে। সে বিধবা নারীর পিছন দিকটাই তারানাথের দিকে, তাই মুখ দেখা যাচ্ছে না। কেবল পেছন থেকে তার এলোমেলো অবিন্যস্ত কেশ রাশি দেখা যাচ্ছে। কালো পোশাক পরিহিতা এবার একটা অদ্ভুত খুলির মতো পাত্র সেই নারীর দিকে বাড়িয়ে দিল। পাত্রের ভেতর কি একটা তরল টকবক করে ফুটছে। বিধবা নারীটি যখন সেই পাত্রটি গ্রহণ করার জন্য হাত বাড়াল, তখন ঘরের কোণে রাখা প্রদীপগুলি দপদপ করে নিভে গেল। এই সময় তারানাথের চোখের সামনে আবারও পর্দা নামে।
সে ফিরে আসে বাস্তবের মাটিতে। তাহলে কি অতীতের আর কোনো ঘটনা জানা তার পক্ষে সম্ভব নয়? তারানাথ মায়ের উদ্দেশ্যে ফুল নিবেদন করে মন্ত্রোচ্চারণ থামায়। এরপর দ্রুত সেই কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে সূর্য পশ্চিমের আকাশে ঢলে পড়েছে। জমিদার বাড়িটাকে একটা কালো ছায়া ধীরে ধীরে গ্রাস করছে। বাড়িতে যে দু একজন পুরনো দাসদাসী ছিল তারাও যে যার বাড়ি ফিরেছে। বিকেলের পর এ বাড়িতে আর কেউ থাকতে চায় না। ইতিমধ্যে সব জায়গায় রটে গিয়েছে যে জমিদার বাড়ির বৌরানী অপয়া সবকটা সন্তানকে জন্মানোর আগেই খেয়ে বসে আছে অভাগী। তাই তার ছায়া পারতপক্ষে কেউ মারাতে চায় না। সমস্ত শুভ অনুষ্ঠানে তার যোগাযোগ বন্ধ। তারানাথ সময় করে সুধীন্দ্রকে নিয়ে বসে। আচ্ছা, কুমার বল্লভ কে ছিলেন? তিনি আমার ঠাকুরদা, আর কর্তামা? কুমারের দ্বিতীয় স্ত্রী। তাহলে ওনার প্রথম স্ত্রী? জানা যায় তিনি তার সন্তান মানে আমার বাবা জমিদার রাজবল্লভের জন্মের পরই কোথায় একটা হারিয়ে গিয়েছিলেন। হারিয়ে যায়? সে কি, কেউ কোনো খোঁজ করেনি? অনেকে বলতেন তিনি কোনো অপশক্তির কবলে পড়ে যান, আবার অনেকের ধারণা বাড়িতে ডাকাত পড়েছিল এবং তারা এই কর্তামাকে তুলে নিয়ে যায়। আরে ডাকাত হলে তো বাড়ির অন্যান্য মহিলাদেরও ছাড়তো না। তাছাড়া বিস্তর জানাজানি হবারও কথা। দেখো, আমার কাছে বিস্তারিতভাবে না বললে কিন্তু আমি সাহায্য করতে পারবো না। তাই অতীতের যা জানো বলে দাও। আমি খুব সামান্য ঘটনায় দেখতে পেয়েছি। যা জানো নির্দ্বিধায় বলো, তা না হলে এই প্রাণটিকেও কিন্তু জীবিত রাখা যাবে না। কিছুক্ষণ চুপ করে থাকার পর অবশেষে সুধীন্দ্র সবকিছু খুলে বলার সিদ্ধান্ত নেয়। পাপ চাপা দিয়ে কোনো কালে ঠুনকো সম্মান রক্ষা ছাড়া তাদের পরিবারের আর কোনো উপকার হয়নি। যদি সেই সম্মানের পরোয়া না করলে একজন মাতৃতুল্য মানুষের জীবন বাঁচানো যায়, তবে তাতে খুব বেশি ক্ষতি হবে কি? দেখুন, এর থেকে বেশি আমার আর কিছুই জানা নেই। তবে একজন আছে যিনি সবটা আপনাকে বলতে পারবেন। বস্তুত তার থেকে ভালো আর কেউই বলতে পারবেন না। আমার সাথে আসুন। তারানাথ ছেলেটিকে অনুসরণ করল। জমিদার বাড়ি পেরিয়ে একটু গেলেই একটা ছোট্ট পাকা বাড়ি। সুধীন্দ্র সেই বাড়িটায় গিয়ে ঢুকল। বাড়ির কর্তার সাথে কি যেন কথাবার্তা হলো। তারপর সুধীন্দ্র তারানাথকে ভিতরে নিয়ে গেল। যে ঘরে তারা ঢুকল সে ঘরের বিছানায় শুয়ে রয়েছেন এক জরাজীর্ণ বৃদ্ধ। কম করে 100 বছরের ওপর তো বয়স হবেই। ইনি মনোময় গাঙ্গুলি, জমিদার কুমার বল্লভের প্রথম স্ত্রী রাজশ্রী মায়ের বাবা, আমাদের মধুময়ী কালীবাড়ির পূর্বতন পুরোহিত। তারানাথ সবটা জানিয়ে বৃদ্ধকে অনুরোধ করল সবকিছু খুলে বলার জন্য। হয়তো তার এইটুকু সাহায্যে একজন মেয়ের শেষ আশাটুকু বাঁচিয়ে রাখা যাবে। অশক্ত বৃদ্ধ মনোময় বাবু একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলেন মধুপুর জমিদার বাড়ির 3 প্রজন্মের ইতিহাস। তারানাথ শুনে গেলেন নির্বাক হয়ে। যৌবন বয়সে মধুময়ী কালীবাড়ির পুরোহিতের মেয়ে রাজশ্রীকে দেখেই কুমার বল্লভ তার প্রেমে পড়েন। বস্তুত জেদ করেই পিতার বিরুদ্ধে গিয়ে রাজশ্রীকে বিবাহ করতে চান তিনি। জমিদার বাবুর অপর কোনো সন্তানও ছিল না, তাই তাকে মাথা নত করতেই হয়। ছেলে যখন জেদ ধরেন রাজশ্রী ছাড়া সে ইহ জীবনে আর বিবাহ করবে না, তখন তিনি ছেলের সামনে একটা শর্ত রাখেন। হয় তাকে রাজশ্রীর সাথে সাথে একই দিনে তার বন্ধু কন্যা উচ্চ বংশীয় রতিপ্রিয়াকে বিবাহ করতে হবে, নতুবা তার সাথে সাথে তার মাকে তিনি ত্যায্য করবেন। আসলে জমিদার বাবু ছিলেন বড় কূটনৈতিক। তিনি অনেক ভেবে চিন্তে এই চাল দিয়েছিলেন।
ছেলেকে সম্পূর্ণ চটিয়ে দেওয়া তার উদ্দেশ্য ছিল না। একদিকে তিনি আশা করেছিলেন যে চোখ ধাঁধানো সুন্দরী রতিপ্রিয়া হয়তো তার ছেলের মন ঘুরিয়ে দিতে পারবে, আর যদি তা নাও হয়, রতিপ্রিয়ার থেকে যে সন্তান প্রাপ্ত হবে তাকেই তিনি এই জমিদার বংশের উত্তরাধিকারী ঘোষণা করবেন। কোনোভাবেই ছোট বংশের রক্ত দিয়ে তার জমিদারের উত্তরসূরি সিঞ্চিত হবে না। কিন্তু জমিদার বাবুর সেই আশায় ছাই পড়ল। কুমার বল্লভ কোনোদিনই তার দ্বিতীয় স্ত্রীকে তার প্রাপ্য অধিকার দিলেন না, ফলত কোনোদিনই সন্তানবতী হননি তিনি, এমনকি রাজশ্রী হারিয়ে যাওয়ার পরও না। এদিকে রাজশ্রীর বিবাহের 1 বছরের মধ্যে সে গর্ভবতী হয়। পরপর 3 কন্যা হয় তার। 5 বছর বাদে রাজশ্রী জমিদার বাড়ির উত্তরাধিকারী রাজবল্লভের জন্ম দেয়। কিন্তু তার পুত্র সন্তান জন্মানোর 11 দিন পরই রাজশ্রী অদ্ভুতভাবে হারিয়ে যায়। কোথায় গেল, কি হলো, কেউ তার কোনো খোঁজ দিতে পারেনি। সেই রহস্যের কোনোদিনও কোনো রকম সমাধান হয়নি। কেউ বলে সে রাতটাই জমিদার বাড়ি ছিল পুরুষ শূন্য, বাড়িতে ডাকাত পড়েছিল। ডাকাত দল জমিদার গিন্নির দেহের লোভ সংবরণ করতে না পেরে আর্থিক সম্পদের সাথে সাথে ঘরের সম্মানও লুট করে নিয়ে যায়। কুমার বল্লভের স্ত্রীর অন্তর্ধান নিয়ে গ্রামবাসীদের মাঝে মুখরোচক গল্পের শেষ থাকে না। এসবের মধ্যেই তাকে খোঁজার সব রকম চেষ্টা করেও কুমার বল্লভ কিছুই করতে পারেননি। তবে রাজবল্লভ যখন বড় হয়, সে কিছুটা জানার চেষ্টা করেছিল। পুরনো দাস দাসীদের মুখে এটুকু শোনা যায় যে পুত্র সন্তানের জন্মের পরদিন থেকেই বড় বউ কেমন পাগলের মতো ব্যবহার শুরু করেছিলেন। সর্বত্র সে নাকি এক ছায়া দেখতে পেত, প্রতি মুহূর্তে ভয়ে আড়ষ্ট হয়ে থাকত। কিন্তু বাড়ির আর কেউ সেই সময় কোনো অপার্থিব অস্তিত্ব অনুভব করেনি, ফলে সকলেই মাথার ব্যামো হিসেবে ধরে নিয়েছিল ব্যাপারটাকে। আরো একটা সমস্যা ছিল, অশিক্ষিত ঝি চাকররা এই ঘটনায় ধারণা করেছিল ওই বউয়ের ওপর অশরীরীর কুদৃষ্টি পড়েছে। তবে বাড়ির শিক্ষিত মালিকেরা সেসবের দিকে কান দেয়নি। ওঝা না ডেকে শহর থেকে সাহেব ডাক্তারকে ডাকতে চেয়েছিল। তবে অঘটন ঘটে তার আগে। রাজশ্রী যেন পৃথিবীর বুক থেকে ভোজবাজির মতো উবে যায়। এদিকে তার নিরুদ্দেশ হওয়ার পরপরই রাজবল্লভ বাদে কুমারের বাকি 3 কন্যা একে একে অজানা অসুখে মারা যায়। এত ধাক্কা জমিদার কুমার বল্লভ নিতে পারেন না, কেমন যেন পাগল পাড়া হয়ে পড়েন। ফলত এই বিশাল জমিদারির ভার সামলাতে হয় তার দ্বিতীয় স্ত্রী রতিপ্রিয়াকে, এবং সে কাজে তিনি পারদর্শিনী হয়ে ওঠেন। গ্রামবাসীদের প্রণম্য কর্তা মা হয়ে ওঠেন। জমিদারি সামলানো থেকে প্রজাদের সন্তুষ্টি সুখ বজায় রাখা সবেতেই তার ভূমিকা ছিল অসামান্য। এদিকে আরো একটা ভয়ানক কাণ্ড ঘটে। রাজবল্লভের জন্মের পরেই যেভাবে তার মা রাজশ্রী দেবী অসুস্থ ও নিরুদ্দেশ হয়ে যান, সেই ঘটনাটা কুমার বল্লভের মনে কাটার মতো বিঁধে থাকে। আর তাই নিজের সন্তানকে অপয়া আখ্যা দিয়ে তার পিতা কুমার বল্লভ তাকে ঘৃণা করা শুরু করেন।
অপরিসীম ঘৃণা। কিন্তু ছোট মা রতিপ্রিয়া দেবী তাকে কাছে টেনে নিয়েছিলেন। তবে বাবার অবহেলায় তার কাছে বাড়ি যেন বিষ তুল্য হয়ে ওঠে ক্রমশ। বাইরে বাইরেই থাকতে বেশি পছন্দ করত সে। রাতের পর রাত কাটাতো বাইজির নাচের আসরে। রাজবল্লভ পিতার স্নেহ না পেয়ে, নিজ মাতার খোঁজ না পেয়ে, দিন দিন অভিমানে ক্ষোভে কেমন অধঃপতনের দিকে চলে যাচ্ছিলেন। হাজার একটা নেশা আর উদ্দাম যৌবনের সঙ্গ দোষে একটু একটু করে তলিয়ে যাচ্ছিলেন তলানিতে। তাই অনেকের অনিচ্ছা সত্ত্বেও নায়েব মশাইয়ের পরামর্শে তাকে মাত্র 16 বছর বয়সে জমিদার ঘোষণা করা হয়। রাজবল্লভ রাগী উদ্ধত হলেও অত্যাচারী ছিলেন না, এবং পরের দিকে তিনি তো আবার বেনারসে যাবার পর থেকে তার মধ্যে একটা কোমল মনোভাবও জেগে উঠেছিল। এই হলো জমিদার বাড়ির কালো ইতিহাস বাবা। এর বেশি আমি কিছু আর জানি না। তারানাথ ভাবতে থাকে, কি কারণ থাকতে পারে বর্তমান দুর্যোগের পিছনে। একটা আলোর দিশা অবশ্য পাওয়া যাচ্ছে। বোঝা যাচ্ছে যে এই সমস্যার সূত্রপাত জমিদার কুমার বল্লভের সময় থেকেই। যজ্ঞের সময় সেই রকম ইঙ্গিত তো তারানাথও পেয়েছে, কিন্তু এখনো এমন কিছু একটা এর মধ্যে আছে যেটা তারানাথ ধরেও ধরতে পারছে না। তারানাথ সিদ্ধান্ত নিল গ্রাম দেবী মধুময়ী কালী মাতার মন্দিরে আজ রাতে সে ধ্যানে বসবে, যদি কিছু সাহায্য পাওয়া যায়। রাত গভীর। মধুময়ী কালী মাতার মন্দিরে তারানাথ ধ্যানরত। ধ্যান প্রায় মধ্যম পর্যায়ে। এমন সময় একটা নূপুরের ছনছন শব্দে তারানাথের ধ্যান ভঙ্গ হয়। এত সহজে তার ধ্যান ভাঙা তো সম্ভব নয়। কার এত ক্ষমতা? তারানাথ চোখ খুলে দেখতে পেল এক অতি সুন্দরী মধ্যবয়স্কা রমণী তার ঠিক সামনে এসে দাঁড়িয়েছে। তার পরনে চওড়া লাল পেড়ে দামি তাঁতের শাড়ি, গলায় হাতে কানে সামান্য কিছু স্বর্ণালঙ্কার, সিঁথিতে সিঁদুর, কপালে বড় লাল টিপ। হঠাৎ তারানাথের মনে হলো এই নারীকে যেন কোথায় সে দেখেছে, কিন্তু কোথায়? দুই হাতে মাথা চেপে ধরে মনে করতে করতে হঠাৎ করে গভীর ঘুম ভেঙে ওঠার মতো চমকে উঠল। সেদিন যজ্ঞে অতীতের দৃশ্য দেখার সময় জমিদার বাড়ির একটি ঘরে এই মেয়েটিকে দেখেছিল। তবে সম্ভবত ষোড়শী বালিকার বেশে। কিন্তু তাহলে তো এই নারীর বয়স আরো অনেক বেশি হওয়া উচিত। এমন সময় তার মনের সমস্ত চিন্তা ভাবনা স্তব্ধ করে দিয়ে সে নারী বলে উঠল, ঠাকুর মশাই, আমার প্রণাম নেবেন। চিনতে পারছেন কি? আমি রতিপ্রিয়া। জানেন নিশ্চয়ই খুব একটা কাছে আমি যেতে পারবো না, তাও সূক্ষ্ম দেহধারী হয়ে মায়ের মন্দিরে প্রবেশ করতে পারছি, এই আমার পরম সৌভাগ্য। আমি জানি আপনি আমাদের বংশ রক্ষা করতে এসেছেন। আপনি যে রহস্যের সমাধান সূত্র খুঁজছেন তার সন্ধান একমাত্র আমি আপনাকে দিতে পারি। তারানাথের বিস্ময়ের অন্ত নেই। ওদিকে সেই নারী মূর্তি বলে চলেছে, বহু বছর ধরে এই কথাগুলো আমি কাউকে বলার চেষ্টা করেছি। আপনি তো জমিদার বাড়ির ইতিহাস অনেকটাই জেনেছেন। আমার শ্বশুর মশাইয়ের জেদে আমার স্বামী আমাকে বিবাহ করে নিয়ে এসেছিলেন বটে, কিন্তু কোনোদিন স্ত্রী হিসাবে স্বীকার করেননি। আমার পুরো জীবন কেটে গেছে অবহেলায় আর অন্তরালে। কিন্তু বর্দির মানে রাজশ্রীর যখন পরপর 2টি কন্যা সন্তান হয়, তখন আমার শ্বশুরমশাই একটা শেষ চেষ্টা করেন।
আসলে বংশধর পাওয়ার থেকেও আমার প্রতি হয়ে আসা এই অন্যায়টা তাকে ধীরে ধীরে দুর্বল করে দিয়েছিল। আর এইখান থেকেই শুরু হয় সমস্যার সূত্রপাত। রাজশ্রী আমায় সন্দেহ করতে শুরু করে। এতদিন যে রাজত্বের উপর তার একচেটিয়া অধিকার ছিল, সেই রাজত্বের কোনো ভাগিদার আসুক সে কল্পনা কোনো মেয়েই করতে পারে না। রাজশ্রীও পারেনি। তার মধ্যে কিভাবে যেন বদ্ধমূল ধারণা হয়ে গেল একমাত্র একটা পুত্র সন্তানই পারে তার স্বামীকে আমার থেকে দূরে রাখতে। মন্দিরে মন্দিরে সে মাথা ঠুকল, তাবিজ কবজ কিছুই বাদ গেল না, কিন্তু কিছুতেই কিছু হলো না। আবারও এক কন্যার জন্ম দিল রাজশ্রী, আর তারপরেই ঘটে গেল বিপত্তি। এক পুত্র সন্তানের উদগ্র বাসনা নিয়ে সে সব থেকে বড় ভুল কাজটা করে বসল। এক ভৈরবীর সাহায্যে পুত্রেষ্টি যজ্ঞের নামে পিশাচি জাগিয়ে তুলল জমিদার বাড়িতে। এই পিশাচি ভ্রূণ খাকি। এই পিশাচিকে তুষ্ট করার একটাই উপায়, 7 মাসের একটা ভ্রূণকে অর্পণ করতে হবে তার ভোগ হিসাবে। সেই সময় অনেক আশা নিয়ে জীবনে প্রথমবারের মতন সন্তানবতী আমিও হয়েছিলাম। সেই সন্তান চলে গেল 7 মাসের সময়, বদলে রাজশ্রীর গর্ভসঞ্চার ঘটল। কিন্তু রাজশ্রী তুষ্ট হল না। তার মনে আশঙ্কা জন্মে গেল আমি হয়তো তার অধিকারে ভাগ বসাতে চলেছি। একবার আমাকে আটকানো গিয়েছে, বারবার যাবে না। তাহলে উপায়? আবার ভৈরবীকে ডাকা হলো, যজ্ঞ হলো। একে একে তার ও তার 3 কন্যার প্রাণের বিনিময়ে পিশাচি তার দ্বিতীয় অভীষ্টও পূর্ণ করল। রাজশ্রীর অন্তর্ধানের পর সারা বিশ্ব কুমারের জন্য বিষতুল্য হয়ে গেল। কিন্তু এর পরেই ঘটল বিপদ। রাজবল্লভ বড় হলো, বিবাহ হলো তার। মধুবালা এলো ঘরে, সন্তানবতী হলো সেও। বহু বছর আগে জেগে ওঠা পিশাচিনী ভ্রূণের টাটকা গন্ধে পাগল হয়ে উঠল। কোনো মতে আশ্রমে গিয়ে মধুবালা নিজের 2 সন্তানকে রক্ষা করতে পারলেও তার নিজের পেটের সন্তানই তার সব থেকে বড় ক্ষতিটা করে ফেলল। রাজবল্লভ প্রায় অনেকটাই জেনেছিল। গুরুদেবের সাহায্যে ওরা সেই পিশাচিনীকে বন্দি করে এবং বেনারসে নিয়ে যায়। কিন্তু ভবিতব্য ছিল অন্যরকম। যে রাতে গুরুদেব দেহত্যাগ করেন, সেই রাতেই অহিন্দ্র সম্পদের লালসায় অন্ধ হয়ে সেই বন্দি পিশাচিনীকে চিরস্থায়ী মুক্তির পথ করে দেয়। তার কিছুদিন পরে ছিল অমাবস্যা। পিশাচ মুক্তি যজ্ঞ করার কথা ছিল সেই দিন। তার আগেই অনেক কিছু ঘটে গেল, আর এখন সেই পিশাচিনী সম্পূর্ণ বশে রয়েছে সেই ছেলেটা। অর্থের জন্য নিজের একের পর এক সন্তানকে ভ্রূণ অবস্থায় এক পিশাচিনীকে উৎসর্গ করে দিতেও তার হাত কাঁপে না। এতক্ষণ তারানাথ স্তব্ধ হয়ে বসেছিল, যেন চেষ্টা করেও একটা কথা সে বলতে পারেনি। হয়তো তার কথা বলার কোনো প্রয়োজন ছিল না, কেবল শুনে যাওয়াটাই ছিল তার কাজ, আর সেইটাই হয়েছে। স্তব্ধ তারানাথ যখন মাথা তুলে সামনে তাকালো, তখন সব ফাঁকা। তারানাথের চোখ জ্বলজ্বল করছে। যা জানার তা সে জেনে গিয়েছে এতক্ষণে, এবং এই কথা এখন সুধীন্দ্রকে জানাতে হবে। মধুবালা দেবী এই বয়সে এত কিছু সহ্য করতে পারবেন কিনা কে জানে। আপাতত ওনাকে এইটুকু বললেই হবে যে তার বড় ছেলে কোনো অপশক্তির কবলে পড়ে আছে, বাকিটা সামলানো যাবে। এই ভেবে তারানাথ উঠল।
পরের কিছু ঘন্টার মধ্যে সেই মতোই সবটুকু হলো। সমস্ত ব্যবস্থা করল তারানাথ। সাথে অহিন্দ্রকে খুব কৌশলে নজরবন্দি করা হলো। যতক্ষণ না আমি ফিরে আসছি, যে কোনো রকম পরিস্থিতিতে এই ঘর ছেড়ে কেউ বেরোবে না। সুধীন্দ্র, তোমার দাদার ওপর বিশেষ খেয়াল রাখবে। সম্পদের লালসায় অন্ধ হয়ে গিয়েছে সে। এতটা বলে তারানাথ ঘর থেকে বেরিয়ে যায়। সমস্ত গ্রাম ঘুরে নিজের বাম হাত দিয়ে নিজের নাভিমণ্ডল এক অদ্ভুত মুদ্রায় স্পর্শ রেখে বিড়বিড় করে কিছু গোপন মন্ত্র উচ্চারণ করতে থাকে। আর একদিনও দেরি করা যাবে না, কারণ আজ রাতেই পরমার গর্ভ 7 মাসে পড়ছে। তারানাথ প্রথমে আত্মাশুদ্ধি প্রক্রিয়া শুরু করে। প্রথমে সে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর জলে স্নান সেরে নেয়। তারপর সকলের সাহায্যে গ্রামের পাশের কালী মন্দিরের জমিতে কিছুটা মাটি খুঁড়ে সেই মাটি ও নদী থেকে জল নিয়ে জমিদার বাড়ির উঠোনে একটি সাময়িক যজ্ঞবেদী প্রস্তুত করে। সবকিছু সম্পন্ন করে সে তার ঝোলায় রাখা কিছু পুজোর সামগ্রী বের করে গুরুমন্ত্র পাঠে বসে। তারপরে বেদিতে যজ্ঞের কাঠ রেখে আগুন ধরানোর চেষ্টা করল বটে, কিন্তু কিছুতে আগুন ধরতে চায় না। অকস্মাৎ তারানাথের চোখে পড়ে অসংখ্য সাদা সাদা শোককীট যজ্ঞবেদীর সামনে জড়ো হয়েছে। এরই মধ্যে অশুভ শক্তি তার পুজো বিধিতে বাধা দেওয়ার চেষ্টা শুরু করে দিয়েছে। প্রত্যক্ষভাবে কিছু না করতে পারলেও পরোক্ষভাবে সমস্ত চেষ্টা তারা করবে। তারানাথ চোখ বন্ধ করে কাল ভৈরবকে স্মরণ করে। ওম হ্রিম বটুকে অবদুদ ধর্নায় ক্রু ক্রু বটুকে হ্রিম। ওম রন 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 খ ক্ষেত্রপলায় কাল ভৈরবায় নমঃ। মন্ত্র জপের মধ্যেই তারানাথ লক্ষ্য করে দূরে এক জটাজুটোধারী শক্তিমান দিব্য পুরুষ এসে দাঁড়িয়েছেন। তার হাতে একটি দণ্ড এবং তার পিছু পিছু সেই অসংখ্য কীট অগ্রসর হচ্ছে মুক্তির আশায়। তারানাথের বুঝতে অসুবিধা হলো না সেই জটাধারীর স্বরূপ তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। সে যেন বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝে আটকে পড়েছে। তারা মায়ের এই ভক্তকে রক্ষা করতে আজ স্বয়ং শিবাংশু উপস্থিত হয়েছে তারানাথের সামনে। পৃথিবীর যা কিছু ব্রাত্য মহাদেব যে তারও ঈশ্বর। তার অংশই যে পারে কীট পতঙ্গের ন্যায় প্রাণীকেও তার ডাকে সাড়া দেওয়াতে। তারানাথ চোখের জল মুছে ফেলে আরো দৃঢ় প্রতিজ্ঞ হল, যজ্ঞে মনোনিবেশ করল। ওম রন 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 খ ক্ষেত্রপলায় কাল ভৈরবায় নমঃ। জমিদার বাড়ির উত্তর দিকের সেই ঘন জঙ্গল ঘেরা বাগান থেকে যখন প্রথম আর্তনাদটা এলো, মনে হলো যেন কয়েক হাজার জ্যান্ত মানুষকে একসাথে জীবন্ত কবর দেওয়া হচ্ছে। শব্দের তীব্রতায় উঠোনের যজ্ঞকুণ্ডের আগুন একবার নীল হয়ে দপ করে নিভে গেল। মুহূর্তের মধ্যে পুরো বাড়িটা ডুবে গেল এক ভয়ানক নিস্তব্ধতায়। তারানাথ তখন আবারও উঠোনের মাঝখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে, তার বাঁ হাতে নাভিমণ্ডল চেপে ধরা আর ডান হাতে একটি পিতলের ছোট ত্রিশূল। চোখের মণি দুটো আগুনের গোলার মতো জ্বলছে। হঠাৎ সেই নিস্তব্ধতা চিরে খিলখিল করে এক নারকীয় হাসির শব্দ ভেসে এলো। তবে শব্দটা কোনো এক জায়গায় স্থির নয়। কখনো মনে হচ্ছে মাটির তলা থেকে আসছে, কখনো মনে হচ্ছে ওপরের ছাদ থেকে। বাতাসের ঝাপটায় বিশাল অশ্বত্থ গাছটা মরমর করে ভেঙে পড়ার উপক্রম। ধীরে ধীরে অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো সেই পিশাচিনী, যাকে এই বংশের পূর্বপুরুষেরা রক্ত দিয়ে জাগিয়েছিল। শরীরটা পচা মাংসের মতো ঝুলছে, পরনে শতছিন্ন এক ফালি দামি বেনারসি, আর তার কোটরগত চোখ থেকে ঠিকরে বেরুচ্ছে এক আদিম তৃষ্ণা। তারানাথ অটল স্বরে বলল, তোর সময় শেষ পিশাচিনী। কয়েক পুরুষ ধরে এই বংশের শিশুদের রক্তে তোর পেট ভরেছে।
আজ তোকে এই ব্রহ্মাগ্নিতে ভস্ম হতেই হবে। পিশাচিনী এবার এক লাফে উঠোনের মাঝখানে তারানাথের থেকে কয়েক হাত তফাত রেখে দাঁড়ালো। আমার চুক্তি এই বংশের রক্তের সাথে। আজ পরমার গর্ভের ওই 7 মাসের কাঁচা মাংস আমার চাই চাই। দেখি দেখি কার সাধ্য আটকায়। এই বলে তারানাথের দিকে তীব্র গতিতে ধেয়ে এলো শয়তানি। তারানাথ ত্রিশূলটা মাটিতে সজোরে ঠুকল, আর সঙ্গে সঙ্গে এক অদৃশ্য দেওয়ালের ধাক্কায় পিশাচিনী ছিটকে পড়ল দূরে। কিন্তু হার মানার পাত্রী সে নয়। সে এবার তার মায়া শক্তি প্রয়োগ করল। মুহূর্তের মধ্যে উঠোনের চারিদিকে কুয়াশা ঘনিয়ে এলো। দেখতে দেখতে একে একে তারানাথের আপনজনেরা সেই কুয়াশা ঠেলে একে একে বেরিয়ে আসতে লাগলো। কখনো মা, কখনো দাদু, কখনো বা বাবা। তারানাথও এই জিনিস প্রথম দেখছে না, সেও এ সম্বন্ধে জ্ঞাত। তাই সে কোনো দিকে কোনো রকম ভ্রুক্ষেপ না করে এক মনে মন্ত্রপাঠ চালালো। একটা সময় কুয়াশা সরে যেতে বাধ্য হলো। পিশাচিনী পুনরায় আক্রমণ চালালো তারানাথের ওপর। দীর্ঘ চুলগুলো জ্যান্ত সাপের মতো কিলবিল করে তার টুটি চিপে ধরতে চাইল। ওম হ্রিম বাটুকে। ততক্ষণে তারানাথের কণ্ঠে একভাবে বেজে চলেছে কাল ভৈরব মন্ত্র। ওম রন রন রন। চুলরূপী সর্পগুলি তারানাথের কাছে যেতেই শূন্যেই সেগুলিতে আগুন ধরে গেল। যন্ত্রণায় চিৎকার করে উঠল পিশাচিনী। কিন্তু ঠিক সেই মুহূর্তে অহেন্দ্র ঘরের দরজা ভেঙে পাগলের মতো বাইরে বেরিয়ে আসে। তার চোখ মুখ বিকারগ্রস্ত। সে চিৎকার করে বলে, সব শোনা আমার। ওই পিশাচিনী আমাকে রাজা করবে। তান্ত্রিক, তুই সরে যা। অহেন্দ্র একটা তলোয়ার নিয়ে ছুটে এলো তারানাথকে আঘাত করতে। এক পাশে পিশাচিনী আর অন্য পাশে নিজের লালসায় অন্ধ হয়ে যাওয়া অহিন্দ্র। পিশাচিনী জয়োল্লাসে হেসে উঠল। দেখলি তান্ত্রিক, দেখলি মানুষের লোভ আমার থেকেও বেশি শক্তিশালী। তোর নিজের মানুষই তোকে ধ্বংস করবে, ধ্বংস করবে। তরোয়ালটা যখন তারানাথের ঘাড় স্পর্শ করেছে, ঠিক তখনই আকাশ পানে চেয়ে এক অব্যর্থ গোপন মন্ত্র পাঠ করল সে। আকাশ তো মেঘলা হয়েই ছিল। এতক্ষণ তার বুক চিরে বিদ্যুৎ রেখা ছুটে বেড়াচ্ছিল। কিন্তু তারানাথের মন্ত্র পাঠের সাথে সাথে সে বিদ্যুৎ রেখার চলাচল যেন বাড়ল, এবং দেখতে দেখতে প্রচণ্ড শব্দে বজ্রপাত ঘটল জমিদার বাড়ির চূড়ায়। বিদ্যুতের সেই তীব্র আলোয় পিশাচিনীর প্রকৃত বিভৎস রূপটা প্রকট হল। অহিন্দ্র সেই রূপ দেখে আতঙ্কে পাথর হয়ে গেল। তার হাত থেকে তলোয়ার খসে পড়ল। তারানাথ এই সুযোগটা ছাড়ল না। সে নিজের রক্ত মেশানো এক মুঠো কালো তিল আগুনের দিকে ছুড়ে দিল। যাও, মুক্ত হও এই পিশাচের গ্রাস থেকে। যজ্ঞের আগুন প্রায় 10 হাত উঁচুতে ফুঁসে উঠল। আগুনের লেলিহান শিখাগুলি মুহূর্তের মধ্যে পিশাচিনীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্রপাঠ চালিয়ে গেল তারানাথ। সেই সাথে বাড়তে লাগলো আগুনের তেজ। পিশাচিনীর পচা গলা ছায়া শরীরটা আগুনের আলিঙ্গন ছেড়ে কিছুতেই বার হতে পারছে না। তার শরীর থেকে শত শত ছায়ামূর্তি বেরিয়ে আসছে। এরা সেই সমস্ত ভ্রূণদের আত্মা, যাদেরকে সে এতদিন বন্দি করে রেখেছিল। একটা সময় সেই নারকীয় চিৎকার স্তিমিত হয়ে গেল। আগুনের শিখা সাদা হয়ে আকাশমুখী হল। ততক্ষণে পিশাচটির অবয়ব ধোঁয়া হয়ে বাতাসে মিলিয়ে গিয়েছে। অধর্মের রাজত্ব এভাবেই শেষ হয়। তুই কোনো অপশক্তি নোস। তুই মানুষের কুৎসিত লালসার প্রতিচ্ছবি মাত্র। আজ সেই লালসা পুড়ে ছাই হলো। রাত তখন শেষ প্রহার। বাতাসের পচা গন্ধটাও আর নেই। পরিবর্তে গোটা জমিদার বাড়ি জুড়ে
এক অদ্ভুত শীতল আর পবিত্র হাওয়া। বাড়িটার প্রতিটি কোণ ছেড়ে যেন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। সুধীন্দ্র আর তারানাথ দুইজনেই বিধ্বস্ত। সুধীন্দ্র দেখল আকাশে সেই রক্তাভ আভা আর নেই। মেঘ কেটে চাঁদ উকি দিচ্ছে। বহু শতাব্দী ধরে এই মাটির নিচে চাপা পড়ে থাকা অভিশাপটা শেষ পর্যন্ত মুক্ত হলো। তারপর কি হলো? অহিন্দ্র কি ভালো হয়ে গিয়েছিল তারপর? ঠাকুরমশাই স্মিত হাসলেন। তার আমি কি জানি, তবে যে কদিন ছিলাম তার ব্যবহারে একটা পরিবর্তন যে দেখেছিলাম সেটি হলফ করে বলতে পারি। যাকে আমি বরং এই বেলা ভাতটা চাপিয়ে দিই। দাওয়া থেকে উঠে ঘরে চলে গেলেন তিনি। বিভূতি আর কিশোরী দুইজনেই একটা করে সিগারেট ধরালো। এই গল্পের ঘোর এত সহজে কাটতে দিলে কি চলে?